সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান দশম শ্রেণী খতিয়ান বিষয় নিয়ে আলোচনা করব। সবাই পৃষ্ঠা নম্বর 102 সৃজনশীল 1 বের করো এবং সবাই মনোযোগ সহকারে দেখো। দেখো, ঢাকার নিরাময় ফার্মা এর 2017 সালের জানুয়ারি মাসের কতিপয় লেনদেন নিচে দেওয়া হলো। জানুয়ারির 1 তারিখে দেওয়া আছে নগদ 55,000 টাকা, 50,000 টাকার কম্পিউটার ও 30,000 টাকা মূল্যের বিক্রয়যোগ্য ওষুধ নিয়ে ব্যবসা শুরু করা হলো। জানুয়ারির 3 তারিখে জাহান ড্রাগস থেকে ওষুধ ক্রয় 80,000 টাকা। জানুয়ারির 7 তারিখ পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয় 3,200 টাকা। 18 তারিখের মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগসকে ওষুধ ফেরত 6,000 টাকা। জানুয়ারির 27 তারিখে নগদে ওষুধ বিক্রয় 1,40,000 টাকা। এখন কতে বলছে উপযুক্ত তথ্য থেকে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ উপরে যে তথ্যগুলো দেওয়া আছে নিরাময় ফার্মার, সে তথ্য থেকে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে। তো এখন প্রারম্ভিক অর্থটা কি? প্রারম্ভিক হচ্ছে বছরের শুরুতে বা প্রথম কার্য দিবসে যে হিসাব বা যে মূলধন নির্ণয় করা হয় সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। তো দেখো ক নাম্বারে বলছে যেহেতু প্রারম্ভিক মূলধন নির্ণয়, তো আমরা দেখব যে প্রথম কার্য দিবসে কি মূলধন দেওয়া ছিল। অর্থাৎ নিরাময় ফার্মা প্রথম কার্য দিবসে সে কি মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছে। দেখো 1 তারিখে দেওয়া আছে নগদ 55,000 টাকা, 50,000 টাকার কম্পিউটার ও 30,000 টাকা মূল্যের বিক্রয়যোগ্য ওষুধ নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে 1 তারিখে যে লেনদেনটা দেওয়া আছে সেটা হচ্ছে কি আমার প্রারম্ভিক মূলধন। তো দেখো প্রারম্ভিক মূলধনের ছকটা তোমরা এইভাবে করতে পারো। ক নাম্বার, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়, তারিখ, বিবরণ, টাকা টাকা। তারিখ হচ্ছে 2017 জানুয়ারির 1, যেটা হচ্ছে প্রারম্ভিক মানে প্রথম কার্য দিবস। প্রথম কার্য দিবসে নগদ 55,000 টাকা, কম্পিউটার 50,000 টাকা ও বিক্রয়যোগ্য ওষুধ 30,000 টাকা নিয়ে সে ব্যবসা শুরু করে। তাহলে এগুলো যোগ করে যে অ্যামাউন্ট আসবে সেটা হচ্ছে আমার প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। লেখার শেষে যে আমরা সমাপ্ত জেদ অবশ্যই টানব। ওকে, খাতায় তুলে নাও। এবার দেখো খ নাম্বার। খতে বলছে কি, জানুয়ারির 3 তারিখ থেকে 27 তারিখের লেনদেনের সাধারণ জাবেদা দেখাও। তো সাধারণ জাবেদা আমরা জানি, সাধারণ জাবেদাটা হচ্ছে অর্থাৎ জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই। প্রথমে আমরা কি করি, লেনদেন শনাক্ত করি, সেটা লেনদেন কিনা, তারপর হচ্ছে সেটা আমরা শ্রেণীবিন্যাস করি, এরপর হচ্ছে জাবেদাভুক্ত করি। জাবেদা থেকে আমরা খতিয়ান প্রস্তুত করি। তাহলে জাবেদা এটা প্রাথমিক বই, জাবেদা থেকে এরপর আমরা খতিয়ান প্রস্তুত করে থাকি।
এখন এই জায়গায় বলছে যে সাধারণ জাবেদা দেখাও। তো সাধারণ জাবেদার ছক আমরা এর আগের ক্লাসেও দেখে নিয়েছি। তো দেখো তারিখ, এরপর হচ্ছে হিসাবের নাম ও এরপর দেখো হিসাবের নাম ও ব্যাখ্যা এবং খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এটা হচ্ছে তোমাদের ছক, সাধারণ জাবেদার ছক। এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে ছকটা কি রকম হতে পারে। তারিখে করে আমরা নির্দিষ্ট তারিখ বসাবো লেনদেনের, হিসাবের নাম যে কয়েকটা হিসাব দেওয়া আছে লেনদেনের সেগুলো লিখবো এবং তার কারণ সহ ব্যাখ্যা লিখবো। এরপর হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, এরপর হচ্ছে ডেবিট টাকা। খতিয়ান পৃষ্ঠা একটু উল্লেখ, খতিয়ান পৃষ্ঠায় যদি তোমাদের লেনদেনে খতিয়ান পৃষ্ঠা দেওয়া থাকে তাহলে সেই লেনদেন বরাবর খতিয়ান পৃষ্ঠা লিখবো, আর আদারওয়াইজ যদি না থাকে তাহলে আমার লেখার প্রয়োজন নেই। এরপর হচ্ছে ডেবিট টাকা, এরপর হচ্ছে ক্রেডিট টাকা। জাবেদায় ডেবিট এবং ক্রেডিটের যোগফল সমান হবে, উভয় পক্ষে সমান হবে, অর্থাৎ মোট ডেবিট টাকা সমান মোট ক্রেডিট টাকা। তো দেখো 1 তারিখে বলছে খতে দেখো বলছে 3 থেকে জানুয়ারি 27 তারিখ, তার মানে আমরা 1 তারিখে লেনদেনটা করব না, 3 তারিখ থেকে আমাদের জাবেদা করতে বলছে 27 তারিখ পর্যন্ত। 3 তারিখ জাহান ড্রাগস থেকে ঔষধ ক্রয়, জাহান ড্রাগস থেকে ঔষধ ক্রয়। দেখো এই জায়গায় নাম দেওয়া আছে, যদি কারো নাম দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে বাকিতে। আবার নাম দেওয়া সত্ত্বেও যদি প্রাপ্তি কথা লেখা থাকে বা নগদ লেখা থাকে তাহলে সেটা আমরা করব। তো এই জায়গায় যেহেতু নাম দেওয়া আছে এবং সেই সাথে এই জায়গায় কোনো নগদ বা প্রাপ্তি উল্লেখ নেই, তাহলে আমরা এটা বাকি বা বকেয়া হিসাবে ধরে নিব। তাহলে জাহান ড্রাগস থেকে ওষুধ ক্রয়, ক্রয় হচ্ছে খরচ। তো খরচ যদি বৃদ্ধি পায় তাহলে আমার খরচ বাড়লে কি হয়, ডেবিট। এবং অন্যদিকে দেখো বাকিতে ক্রয় করার ফলে, বাকিতে ক্রয় করার ফলে আমার দায় বৃদ্ধি পায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। আমরা জানি যে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, তাহলে ক্রয় নামক যে খরচ হিসাব হবে এবং অন্যদিকে তাহলে এটা কি হবে, ডেবিট। এবং দায় বৃদ্ধি পেলে কি হবে, ক্রেডিট হবে। তাহলে ডেবিটের ঘরে ডেবিট টাকা লেখো, ক্রেডিটের ঘরে ক্রেডিট টাকা। আমরা কারণ কি লিখব, কারণ দেখো যে লেনদেনে কি করা হয়েছে, যেহেতু ঔষধ ক্রয় এবং নাম দেওয়া আছে তার মানে বাকিতে, তাহলে লিখবো আমরা যেহেতু ধারে অথবা বাকিতে পণ্য ক্রয় করা হলো। ব্র্যাকেটে তোমরা ওষুধে লিখতে পারো, যেহেতু ধারে বা বাকিতে ওষুধ ক্রয় করা হলো। এরপর দেখো 7 তারিখ বলছে যে পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয়, পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয়। এ জায়গায় দেখো মেশিন বিক্রয় করার ফলে নগদ নামক সম্পদ, নগদ টাকা আমার চলে গেল। যদি এই সম্পত্তি চলে যায়, পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয়, যেহেতু সম্পত্তি বিক্রয় করা হলো, সম্পত্তি বিক্রয় করা হলে আমার সম্পত্তি, একদিকে সম্পত্তি বৃদ্ধি পেল এবং অন্যদিকে আমার সম্পত্তি হ্রাস পেল। যদি সম্পত্তি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, এবং যদি সম্পত্তি হ্রাস পায় তাহলে সেটি হচ্ছে ক্রেডিট। তো এই জায়গায় দেখো বিক্রয় করার ফলে আমার নগদ টাকা আসছে কত টাকা, 3200 টাকা। এই 3200 টাকা আমার নগদ সম্পত্তি বৃদ্ধি পেল এবং
অন্যদিকে অফিস সরঞ্জাম, এটা আমার ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পদ ছিল, এটা বিক্রয় করার ফলে সম্পদটা হ্রাস পেল। তাহলে সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট, এর জন্য ক্রেডিটের ঘরে টাকা। এবং অন্যদিকে আমার যে সম্পত্তিটা বৃদ্ধি পেল, কোনটা? নগদান সম্পদ, এটা বৃদ্ধি পাওয়ায় নগদান হচ্ছে ডেবিট। এখন ব্যাখ্যা আমরা কি লিখব? যেহেতু পুরাতন প্রিন্টার মেশিন বিক্রয় করা হলো, যেহেতু পুরাতন প্রিন্টার মেশিন বিক্রয় করা হলো। ওকে, এবার আসো 18 তারিখে দেখো, মেয়াদ উত্তীর্ণর কারণে জাহান ড্রাগসকে ওষুধ ফেরত। দেখো বলছে মেয়াদ উত্তীর্ণ মানে কি? অর্থাৎ কোন পণ্য যেতে জায়গায় ঔষধের সময় শেষ হয়ে যাওয়া, তো মেয়াদ উত্তীর্ণর কারণে সে ফেরত দিয়ে দিল। তো দেখো ফেরত দেওয়াতে আমার দায় হ্রাস পেল, যতটুকু দায় হ্রাস পেলে সেটি হচ্ছে ডেবিট। অন্যদিকে দেখো আমার ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো, ক্রয়কৃত পণ্য ফেরত দেয়, তাহলে ক্রয় ফেরত হিসাব হচ্ছে আমার কি? তাহলে ক্রেডিট হবে। যেহেতু আমার দায় হ্রাস পেল, তাহলে দায় হ্রাস পায় কি হবে? আমার ডেবিট হবে। এর জন্য দায় হচ্ছে ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব হচ্ছে ক্রেডিট। এ জায়গায় একটা উল্লেখ হচ্ছে, ক্রয়ের সাথে বাকিতে যদি ক্রয় থাকে তাহলে পাওনাদারের সৃষ্টি হয়, আর যদি বাকিতে বিক্রয় থাকে তাহলে দেনাদারের সৃষ্টি হয়। পাওনাদার আমার হ্রাস পেল, এর জন্য পাওনাদার হিসাব ডেবিটের ঘরে টাকা লিখব, এবং ক্রয় ফেরত হিসাব হচ্ছে ক্রেডিটের ঘরে আমরা টাকা লিখব। কারণটা কি? আমরা কি কারণে পণ্য ফেরত দিলাম সে কারণটা লিখব। কারণ হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হয়, পণ্য ফেরত দেওয়া হলো। এরপর দেখো 27 তারিখ, নগদে ঔষধ বিক্রয় 1,40,000 টাকা। নগদে ঔষধ বিক্রয় 1,40,000 টাকা বিক্রয় করার ফলে একদিকে তোমার সম্পত্তি বৃদ্ধি পেল। কেন সম্পত্তি বৃদ্ধি পেল? এই জায়গায় নগদ কথাটি লেখা আছে, তার মানে আমার নগদ টাকা আমার ব্যবসায় প্রতিষ্ঠানে আসলো। এর জন্য নগদান সম্পদ হিসাব ডেবিট। অন্যদিকে আমার বিক্রয় করার ফলে আমার ব্যবসায় প্রতিষ্ঠানে আয় হলো, এর জন্য বিক্রয় হিসাব হবে ক্রেডিট। তাহলে আমরা ডেবিটের ঘরে লিখব 1,40,000 টাকা এবং ক্রেডিটের ঘরে বিক্রয় হিসাব বরাবর লিখবো আমরা 1,40,000 টাকা। এবার হচ্ছে দেখো কারণ বা ব্যাখ্যা লিখব। ব্যাখ্যাটা কি? যেহেতু নগদে ঔষধ বিক্রয় করা হলো, এরপর দেখো মোট টাকা, দেখো এরপর আমরা মোট ডেবিট এবং মোট ক্রেডিট টাকা আমরা যোগ করব। মোট ডেবিটের ঘরে যে টাকাগুলো দেওয়া আছে সেগুলো যোগ করব এবং মোট ক্রেডিটের ঘরে যে টাকাগুলো দেওয়া আছে সেগুলো আমরা যোগ করে সমাপ্তি জেড টানব। তাহলে আমাদের মোট ডেবিটের ঘরে দেখো 2,29,200 টাকা এবং ক্রেডিটের ঘরে 2,29,200 টাকা। তাহলে আমরা অঙ্কটা তুলে নেই।
এরপর আসো ঘ নাম্বার, উপযুক্ত লেনদেন সংগ্রহের ভিত্তিতে নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব ও পাওনাদার হিসাব প্রস্তুত করো। তাহলে এই জায়গায় আমরা যেহেতু আলাদা আলাদা হিসাব খাত প্রস্তুত করতে বলছে, তাহলে এই জায়গায় আমরা খতিয়ান প্রস্তুত করতে পারি। খতিয়ান আমরা দুইভাবে প্রস্তুত করতে পারি, একটা হচ্ছে চলমান জেরেও করতে পারি এবং অন্যটি হচ্ছে টি-সক। আমরা এই জায়গায় চলমান জেরে খতিয়ান প্রস্তুত করে দেখিয়ে দিচ্ছি। তো উপরে লিখব কি, নিরাময় ফার্মা প্রতিষ্ঠানের নাম লিখব। এরপর হচ্ছে আমরা কি প্রস্তুত করতেছি, খতিয়ান প্রস্তুত। আমরা টি ছকে করতেছি নাকি চলমান জেরে সেটা আমরা লিখব। যেহেতু আমি চলমান জেরে করতেছি সেহেতু এই জায়গায় লিখব চলমান জের। এরপর আমরা পর্যায়ক্রমে যে হিসাব খাতগুলো করতে বলছে সেগুলো লিখব। প্রথমে আমরা নগদান হিসাবেরটা করব। চলমান জেরের ছকটা দেখো, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা থাকবে, ডেবিট টাকা, ক্রেডিট, এরপর হচ্ছে হিসাবের কোড নং যদি লেনদেনে দেওয়া থাকে, এরপর হচ্ছে উদ্ধৃত অথবা জেদ। এই জায়গায় আবার আমরা দুইটা ঘর কাটবো, একটা হচ্ছে ডেবিটের, একটা হচ্ছে ক্রেডিট টাকার। এটা হচ্ছে আমাদের ছক। এই ছকটা আমার রাখতে হবে। তো দেখো, চলমান যে নগদান হিসাব প্রস্তুতের সময় দেখো আমরা জাবেদা থেকে খতিয়ান প্রস্তুত করব। নগদান হিসাব আমরা দেখব, যেহেতু নগদানের খতিয়ান প্রস্তুত করতেছি সেহেতু আমরা জাবেদায় দেখব যে নগদানে কোন কোন লেনদেনগুলো অন্তর্ভুক্ত করা আছে। প্রথম যে পোস্টিং করব সেটা যদি ডেবিটের ঘরে হয় তাহলে আমরা উদ্ধৃত অথবা জেরের আমরা ডেবিটের ঘরে সে টাকার পোস্টিং করব। এরপর হচ্ছে পর্যায়ক্রমে আমরা ডেবিট হলে ডেবিট, ক্রেডিট হলে ক্রেডিটের ঘরে টাকা বসাবো। চলমান জেরে আরেকটা সূত্র তোমরা লিখে নিতে পারো, প্রথম যে পোস্টিং হবে যদি ডেবিট যোগ ক্রেডিট, ক্রেডিট যোগ ডেবিট, ক্রেডিট বিয়োগ এবং ক্রেডিট ডেবিট বিয়োগ হয়। তাহলে দেখো 1 তারিখে নগদ 55,000 টাকা, 50,000 টাকার কম্পিউটার ক্রয় এবং 30,000 টাকা মূল্যে বিক্রয়যোগ্য ওষুধ নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে এই জায়গায় দেখো জাবেদা দেওয়া আছে, নগদান হিসাব, কম্পিউটার হিসাব ও বিক্রয়যোগ্য হিসাব দেওয়া আছে। তাহলে এটার আমার জাবেদা কি করব, নগদান হিসাব ডেবিট, কম্পিউটার হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু নগদানেরটা করতেছি তাহলে বিপরীত খাত দেওয়া আছে, আমরা সেটা লিখব। বিপরীত হিসাব খাত কি দেওয়া আছে, মূলধন হিসাব। তাহলে আমরা মূলধন হিসাব লিখব। মূলধন হিসাব কত দেওয়া আছে, 55,000 টাকা। এই 55,000 টাকা হচ্ছে আমরা দেখব যে নগদান ডেবিটে দেওয়া আছে নাকি ক্রেডিটে দেওয়া আছে। যদি ডেবিটে দেওয়া থাকে তাহলে আমরা ডেবিটের ঘরে পোস্টিং করব। যেহেতু নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, এর জন্য বিবরণের ঘরে লিখব মূলধন হিসাব এবং টাকাটা লিখব ডেবিটের ঘরে। এরপর হচ্ছে দেখো 3 তারিখে আমাদের নগদান দেওয়া নেই, 7 তারিখে নগদান দেওয়া আছে। তো 7 তারিখে দেখো নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। তাহলে নগদান যেহেতু ডেবিট দেওয়া আছে তাহলে আমরা ডেবিটের ঘরে টাকা লিখব এবং আমরা বিবরণের ঘরে কি লিখব, তার বিকল্প কি দেওয়া আছে, অফিস সরঞ্জাম হিসাব। এর জন্য অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। তাহলে টাকা কি করব আমরা, দেখো ডেবিটের ঘরে যেহেতু পোস্টিং দেওয়া আছে
পরবর্তী লেনদেনটা আমার ডেবিটের ঘরে দেওয়া আছে, এর জন্য ডেবিট এবং ডেবিটের টাকা যোগ করব, যোগ করলে দেখা আসে 58,200 টাকা। এরপর আবার দেখো 18 তারিখে আমাদের নগদান দেওয়া নেই, 27 তারিখে দেওয়া আছে কি নগদান হিসাব, কিসে দেওয়া আছে ডেবিট, তাহলে আমরা ডেবিটের ঘরে টাকা পোস্টিং করব এবং বিকল্প অর্থাৎ বিপরীত যে হিসাব খাত দেওয়া আছে সেটা হচ্ছে কি বিক্রয় হিসাব, এর জন্য আমরা বিবরণের ঘরে বিক্রয় হিসাব লিখব। সে আগের নিয়মে আবার ডেবিট ডেবিট যোগ, যেহেতু এর জন্য সর্বশেষ যে হচ্ছে 58,200 টাকা, এটার সাথে আমরা 1,40,000 টাকা যোগ করব, যোগ করলে কত আসে দেখো 1,98,200 টাকা। ওকে, এরপর দেখো সরঞ্জাম, অফিস সরঞ্জাম হিসাব, তাহলে আবার সে আগের নিয়মে অফিস সরঞ্জাম হিসাব লিখে আমরা হিসাব চলমান জেরের যে ছকটা সেটা আমরা কাটবো, সে আগের নিয়মে তারিখ লিখব, বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা সে আগের নিয়মে লিখব। তারিখের ঘরে দেখো জানুয়ারির 1 তারিখে ছিল নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব এবং মূলধন হিসাব, তাহলে অফিস সরঞ্জাম হিসাব, অফিস সরঞ্জামে দেখো তার বিপরীত লেনদেনটা দেওয়া ছিল মূলধন হিসাব, তাহলে অফিস সরঞ্জাম হিসাব যেহেতু ডেবিট ছিল তাহলে ডেবিটের ঘরে টাকা লিখব এবং তার বিপরীত হিসাব হচ্ছে কি মূলধন হিসাব, এর জন্য আমরা মূলধন হিসাবটা বিবরণের ঘরে লিখব। এরপর হচ্ছে দেখো আর অফিস সরঞ্জাম কোথায় দেওয়া আছে, 7 তারিখে দেখো অফিস সরঞ্জাম ক্রেডিটে দেওয়া আছে, তাহলে আমরা টাকাটা লিখব ক্রেডিটের ঘরে এবং বিবরণের ঘরে লিখব তার বিপরীত হিসাব খাত দেওয়া আছে নগদান হিসাব, বিবরণের ঘরে লিখব নগদান হিসাব, তাহলে আমরা ডেবিট এবং ক্রেডিট হবে মাইনাস 50,000 থেকে 3,200 টাকা মাইনাস করলে হয় 46,800 টাকা। এরপর দেখো ক্রয় হিসাব, ক্রয় হিসাবও সে আগের নিয়মে ছক কাটবো আমরা, তাহলে ক্রয় দেখো 1 তারিখে যেহেতু আমরা তো দেখো 1 তারিখে আমাদের ছিল 30,000 টাকা মূল্যের বিক্রয়যোগ্য ওষুধ নিয়ে ব্যবসা শুরু করা হলো। বিক্রয়যোগ্য মানে কি, এটা আমি বিক্রয় করব, তাহলে এটা আমি পণ্যটা আগে ক্রয় করেছিলাম, তাহলে এর জন্য এটা হচ্ছে ক্রয় হিসাব, তাহলে ক্রয় হিসাব আমার কে ডেবিট, বিপরীত যে হিসাব দেওয়া আছে সেটা হচ্ছে মূলধন হিসাব, তাহলে ক্রয় হিসাব ডেবিট, ডেবিটের ঘরে পোস্টিং করব এবং বিবরণের ঘরে লিখব মূলধন হিসাব। এরপর দেখো আর জাবেদার মধ্যে ক্রয় কোথায় দেওয়া আছে, ক্রয় দেওয়া আছে দেখো 3 তারিখে দেওয়া আছে ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব, ক্রয় হিসাবটা আমার ডেবিটে ছিল, তাহলে আমরা ডেবিটের ঘরে টাকাটা পোস্টিং করব এবং বিপরীত হিসাব লিখব কি পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব লিখব, তাহলে ডেবিট এবং ডেবিটের টাকা যোগ, যোগ করলে হয় 1,10,000 টাকা। এরপর দেখো পাওনাদার হিসাব, এরপর দেখো পাওনাদার হিসাব, পাওনাদার দেখো কোথায় দেওয়া আছে আমাদের জাবেদায় 3 তারিখে দেওয়া আছে পাওনাদার হিসাব এবং ক্রয় হিসাব, তাহলে আমরা পাওনাদার হিসাব লিখব, তার বিপরীত হিসাব খাত দেওয়া আছে ক্রয় হিসাব, তাহলে বিবরণের ঘরে ক্রয় হিসাব লিখব। টাকাটা লিখব কোথায় ক্রেডিটের ঘরে, কারণ পাওনাদারটা আমার ক্রেডিট, এর জন্য ক্রেডিটের ঘরে হচ্ছে 80,000 টাকা, বিবরণের ঘরে যাবে তার বিপরীত হিসাব ক্রয় হিসাব। এরপর দেখো আর কোথায় আমাদের পাওনাদার হিসাব দেওয়া আছে 18 তারিখে দেখো দেওয়া আছে পাওনাদার হিসাব এবং ক্রয় ফেরত হিসাব, তাহলে যেহেতু আমরা শুধুমাত্র পাওনাদারের খতিয়ান করতেছি এর জন্য পাওনাদারটা আমরা সিলেক্ট করব, তাহলে পাওনাদার কি ছিল আমার ডেবিট, আমরা পাওনাদারের টাকাটা ডেবিটের ঘরে পোস্টিং করব।
বিবরণে ঘরে লিখব বিপরীত যে হিসাব খাত দেওয়া আছে, অর্থাৎ ক্রয় ফেরত হিসাব। বিবরণে ঘরে লিখব ক্রয় ফেরত হিসাব। তাহলে ডেবিট এবং ক্রেডিট যোগ, ডেবিট ক্রেডিট বিয়োগ হয়, ক্রেডিট ডেবিট বিয়োগ হয়। তাহলে ক্রেডিট এবং ডেবিট আমরা বিয়োগ করতে পারি। তাহলে ৮০,০০০ থেকে ৬,০০০ টাকায় বিয়োগ করলে হয় ৭৪,০০০ টাকা। তো তোমরা অঙ্কটা খাতায় তুলে নাও। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টস বক্সে জানাবে, সমাধান করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।